আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মিডিয়া নিষেধাজ্ঞায় পড়েছেন প্রেসিডেন্ট চুপ্পু। হাদির পর কিলিং টার্গেটে আছে যাদের নাম। হাদির ওপর হামলাকারী এখন কোথায়? এবার বিস্তারিত। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে গোপনেই অনেক কিছু ঘটে যাচ্ছে। ইতোমধ্যে তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সেসব ঘটনার কিছু আভাস দিয়েছেন। অনেক আপত্তি থাকার পরেও প্রেসিডেন্ট চুপ্পুকে মেনে নিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। এর পেছনে গণ অভ্যুত্থানের পরে নেতৃত্ব দানকারী ছাত্রদের অপরিপক্ক সিদ্ধান্ত এবং সাংবিধানিক বাধ্যবাধকতাও অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। ইতোমধ্যে একঘরে হয়ে গেছে প্রেসিডেন্ট চুপ্পু। এই পরিস্থিতিতে এখন আর বঙ্গভবনে দেশি বিদেশি অতিথিরা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন না। অঘোষিতভাবে প্রেসিডেন্টের বিটিভি এবং বেতারের কভারেজ বন্ধ আছে। কোনো মিডিয়াতেই চুপ্পুর খবর আর প্রচার হচ্ছে না। প্রেস উইংয়ের সব কর্মকর্তা সরিয়ে নেওয়া হয়েছে। পাবনার নিজ এলাকায় কয়েক দফা চেষ্টার পর অন্তর্বর্তী সরকার তাকে সেখানে যেতে দিয়েছে। বঙ্গভবন সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে অনেক কর্মকর্তা স্টাফ সরিয়ে নেওয়া হয়েছে। তাদের স্থলাভিষিক্ত করা হয়নি। তিনি বিদেশে যেতে চেয়েছিলেন, কার্যভার গ্রহণ করার মতো কেউ নেই বিধায় তিনি যেতে পারেননি। অনেকে মনে করেন প্রেসিডেন্ট চুপ্পু বিদেশে গেলে আর ফেরত আসবেন না, ফলে তাকে বিদেশে যাওয়ার অনুমতিও দেয়া হচ্ছে না। তবে তিনি আসন্ন ফেব্রুয়ারির ভোটের পর সরে যেতে পারেন বলে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে। তবে এক্ষেত্রে নিরাপদ প্রস্থান করতে চান তিনি। বিদায়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটাও নিশ্চিত করতে চাচ্ছেন হাসিনার পছন্দের নিয়োগ পাওয়া শাহাবুদ্দিন চুপ্পু। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার নিয়োজিত প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদকে আওয়ামী লীগ মেনে নিয়েছিল। এর আগে আওয়ামী লীগ সরকার মনোনীত প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বিএনপি মেনে নিয়েছিল। কারণ একটি, সংবিধানে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ছাড়া প্রেসিডেন্টের তেমন কিছুই করার নেই। মোহাম্মদ শাহাবুদ্দিনও প্রেসিডেন্ট হিসেবে নির্বিরোধী। অন্তর্বর্তী সরকার যখন যে অধ্যাদেশ বঙ্গভবনে পাঠাচ্ছে, প্রেসিডেন্ট সেটি স্বাক্ষর করে দিচ্ছেন। এর বাইরে এখন আর কিছুই করার নেই চুপ্পুর। তবে সুযোগ পেলে চুপ্পুকে দিয়ে অবশ্যই কু করাতেন শেখ হাসিনা, কিন্তু সেই পরিবেশ ও পরিস্থিতি নেই। তবে প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ন্ত্রণে রাখতে তাকে ঘিরে অন্তর্বর্তী সরকার বুদ্ধিবৃত্তিক কু করেছে বলে অনেকেই মনে করেন। দেশের বাইরে থেকে, বিশেষ করে প্রতিবেশী ভারত থেকে গণ অভ্যুত্থানের সংগঠকদের হত্যা করার কিলিং প্ল্যান হাতে নেওয়া হয়েছে। জনকণ্ঠের এক প্রতিবেদনেও এরকম তথ্য উঠে এসেছে। টার্গেট কিলিংয়ের তালিকায় ওসমান হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য ছিল। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী পেশাগত কারণে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় এসব তথ্য পেয়েছিলেন। তিনি সরকারের সংশ্লিষ্টদের কাছে তথ্য উপাত্ত তুলে ধরে দ্রুত ব্যবস্থা না নিলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন। এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, শুধু ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়ে এমন হামলা ঠেকানো সম্ভব নয় এবং মাঠের রাজনীতিতে পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করাও সম্ভব নয়। ফুয়াদ জানান, তারা সরকারকে বরাবর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানোর অনুরোধ করেছিলেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয়। সূত্রমতে, হামলার হুমকির বিষয়ে আগাম তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী সেপ্টেম্বরে ঢাকায় এসে হাদি, ফুয়াদ এবং হাসনাত আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। তারা সরকারের উচ্চ পর্যায়ে উদ্বেগ জানালে সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষে নেওয়ার কথা বলা হয়, কিন্তু মাঠের রাজনীতিতে কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনা করে তারা সেই প্রস্তাবে রাজি হননি। হামলার আগাম তথ্য জানানো যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি প্রতিবেদককে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাদির ওপর হামলা ঠেকানো গেল না। অন্যদের ক্ষেত্রেও জীবনের ঝুঁকি রয়ে গেছে। এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে রাত 12টায় আইজিপি বাহরুল আলম ফিরতি বার্তায় জানান, এরকম কোনো কিছু আমরা পাইনি। এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, হাদির ওপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে এবং ফিলিপকে ধরতে পারলে কিলিং মিশনের নেপথ্যে জড়িতদের নাম জানা যাবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। শনিবার দিবাগত রাতে ডিজিটাল অনুসন্ধানমূলক এই সংবাদ মাধ্যমটি জানায় তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। দ্য ডিসেন্ট আরও জানায়, চিহ্নিত হওয়া ব্যক্তি ফেসবুক পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় সুনিবিড় হাউজিংয়ের নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত 5 ও 12 ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট। দ্য ডিসেন্ট দাবি করেছে 5 ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এরপর 12 ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক কালো ব্লেজার ও মাস্ক পরা 2 ব্যক্তি অংশ নেওয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির উপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, যার নাম ফয়সাল করিম মাসুদ। ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। প্রাথমিক বিশ্লেষণ শেষে দ্য ডিসেন্ট বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, একপাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে, যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের। জুলকারনাইন সায়ের লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তিনি আরও লিখেন, ভারতে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। সায়ের জানান, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্রের বরাতে সায়ের বলেন, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানীর ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি বলে মনে করেন জুলকারনাইন সায়ের। প্রধান নির্বাচন কমিশনার সিইসি, 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা এসকর্ট চাওয়া হয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি, 4 নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন। বর্তমানে সিইসির জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন দায়িত্ব নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত গাড়িসহ এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, 4 কমিশনার এবং সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বাড়তি এসকর্ট প্রয়োজন। এদিকে আরেকটি চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পুলিশ কমিশনারদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো আরেক চিঠিতে দেশের সব নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। এই ঘটনার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান। তিনি তার পোস্টে লিখেছেন, ঘটনাটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বোঝাতে আনিস আলমগীর কাল রাতে তার নেহারি খাওয়ার ভিডিও পোস্ট করেছে। কাল থেকে প্রস্তুতি শুরু হবে। এদেশে আওয়ামী লীগ আর ভারতীয় দোসরদের প্রকাশ্যে চলাফেরা মেনে নেওয়া হবে না। এর জন্য যা করা প্রয়োজন তাই করা হবে। ওরা কোথায় টকশোতে যায়, কোন টিভিতে যায়, খোঁজ রাখুন। এদেশের সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়নি।
আমরা আর চুপ করে থাকবো না। সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে না, এদেশের বিপ্লবীদেরকে এর ব্যবস্থা নিতে হবে। আসছে নতুন কিছু, বিপ্লবীরা প্রস্তুতি নিন। হাদিদের সংখ্যা এদেশে খুব কম, ওদেরকে এভাবে মরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন ঘটনার ব্যাখ্যা ও প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্দোলন ও প্রস্তুতির ইঙ্গিত দেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। নিজের আত্মাকে শান্তি দিন। কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন? ভোগে আসলে সুখ নেই, সুখ ত্যাগেই। আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন। ধরুন মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে, আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে, তাদের সঙ্গে একবেলা বসে খান, আপনি তাদেরকে খাওয়ান, অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান, অথবা আরও ভালো ভালো কাজ, চমৎকার কাজ করুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে। সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সিরিয়ার পালমারিতে জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। 13 ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এর আগে পালমিরায় আইএসআইএস-এর হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা। এই সেনাদের ওপর আইএসআইএস-এর মাত্র 1 সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্ট্রাম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএস-এর সন্ত্রাসী মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালিয়েছে। হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন যে বর্বর এই হামলা চালিয়েছেন তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণ নেই। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।